এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা কী ছিল? আপনারা জানেন প্রবাসীরা একটা স্লোগান তুলেছিল যে আমরা কেউ এখন থেকে আর সরকারিভাবে রেমিটেন্স পাঠাবো না, আমরা প্রয়োজনে হুন্ডি করে পাঠাবো অথবা পাঠাবো না। এই একটা স্লোগান একদম প্রবাসীদের মধ্যে সবার মগজের মধ্যে ঢুকে গেছে। আমি প্রবাসে আছি, আমি প্রতি মাসে বন্ধুরা বাংলাদেশে অলমোস্ট 80,000 বিডিটি মানে 80,000 বাংলাদেশি টাকা পাঠাই, যেটা সুইডিশ ক্রাউনে 8,000 ক্রাউন হয়। এটা আমি সবসময় ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকি, কারণ আমার ওখানে যে টাকাগুলো যায় এই রেমিটেন্সগুলো জমা হলে যার নামে জমা হবে তার একটা সরকারি সুবিধাও আছে, সেটাকে একটা কখনো দেখাতে পারবে যে আমার এই টাকাটা হোয়াইট মানি। আমার কোনো আত্মীয় স্বজন দেশে নেই, আমি আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে থাকি। আমার এই 80,000 টাকার মধ্যে আছে আমার যে ফ্ল্যাটটি আছে, সেই ফ্ল্যাটের একটা ইনস্টলমেন্ট আছে প্রতি মাসে প্রায় 45,000 টাকা। তারপর আছে আমার যে বাড়িতে হেল্পিং হ্যান্ডগুলো থাকেন, আমি যখন যাই বা আমার পরিবার যখন যায় তখন ওরা থাকেই বাসায়, তাদেরকে আমরা কখনো মানে ছেড়ে দিই না। অনেকে যেমনটি ছুটা মানুষ রাখে, ছুটা অনেকে বাংলাদেশে ছুটা বুয়া বলেন, আমরা এরকমটি পাই না, হঠাৎ করে গিয়ে কোনো মানুষ পাই না। কাজে আমরা 3 জন মানুষকে আমরা সারা জীবন আমাদের কাছেই রাখি। যখন আমরা থাকি তখন আমাদের বাড়িতে এসে থাকেন ওনারা, আমাদেরকে হেল্প করেন, এবং আমরা যখন চলে আসি তালা মেরে তাদের কাছে চাবি থাকে, তারা বাড়িতে চলে যান এবং মাঝে মধ্যে এসে আমার বাড়িঘরটা মানে ফ্ল্যাটটা একটু পরিষ্কার করেন। এমন এমন 3 জন মানুষ আছে যারা আমাকে হেল্প করে, আমার পরিবারকে হেল্প করে, মানে আমার হেল্পিং হ্যান্ডস, তাদেরকে আমার মান্থলি একটা স্যালারি দিতে হয়। তো ওখানে ব্যাংকের টাকা, এদের বেতন, আর আমার কয়েকটা ক্লাব আছে সেখানে মান্থলি একটা সাবস্ক্রিপশন আছে, সেখানে সেটা দিতে হয়। এগুলো মিলিয়ে আমি 80-85 হাজার টাকা প্রতি মাসেই পাঠাই। কোনো মাসে 1 লক্ষ টাকাও পাঠাই, কারণ হয়তো বা কাউকে একটু কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে কোনো একটা হেল্প করতে হয়, কোনো একটা অনুষ্ঠানে কোনো কিছু দিতে হয়, বা কোনো একটা বিপদ আপদে হেল্প করে। গড়পড়তায় আমি অলমোস্ট মাসে 10 লক্ষ টাকা, বছরে 10 লক্ষ টাকা আমি বাংলাদেশে লিগ্যাল ওয়েতে পাঠাই। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার ব্যাংকের ইনস্টলমেন্টের ডেট পেরিয়ে গেছে, আমি কিন্তু টাকা পাঠাই নাই। আমি পয়সা ছিলাম যে ব্যাংকের এই সমস্যাগুলো শেষ হোক, সরকারি সমস্যাগুলো শেষ হোক। কারণ এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের সুইডেনে হুন্ডি কোনো সিস্টেমই নাই। যদি থাকতো হয়তো আমি সেই রাস্তাটা ব্যবহার করতাম, কারণ আমার যেই হেল্পিং হ্যান্ডগুলো আছেন ওনারা কিন্তু এই প্রতি মাসে আমার টাকা দিয়েই ওর সংসার চলে, কিন্তু আমি কোনো উপায় পাচ্ছিলাম না। লোকালি আমি কিছু আমার বন্ধুবান্ধব আছে কয়েকজন, তাদের কাছ থেকে লোন করে সেই স্যালারিটা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং আমি আজকে এতদিন পরে গিয়ে এই যে আমি টাকা পাঠিয়েছি আজকে। হ্যাঁ, কেন পাঠিয়েছি? যে এখন দেশের অবস্থা ভালো, এখন সরকারিভাবে টাকা পাঠানো যায়। যেহেতু হুন্ডির ব্যবস্থা ছিল না এবং সরকারি ব্যবস্থায় আমি টাকা পাঠাবো না বলে মনস্থির করেছিলাম, সেহেতু এতদিন পাঠাইনি। আমি এই গল্পটা এই জন্য করলাম যে দেখুন আমরা কেমন একটা রাষ্ট্রে বাস করতাম। আমি এই যে টাকা পাঠানোর প্রসেস, সেটা 2016 সন থেকে চলে আসছে। 16 সন থেকে আমি যখন এখানে এসেছি, মানে আমি যখন মোটামুটি এখানে থিতু হয়ে বসেছি এবং 50% টাইম এই সুইডেনে থাকি, 50% টাইম বাংলাদেশে থাকি, তখন থেকে কিন্তু আমি টাকাগুলো পাঠিয়ে থাকি। এই গণ্ডগোলের আগে আমার যে বন্ধুটির কাছে পাঠাই, তার ট্যাক্সের ফাইল নিয়ে গিয়েছিল সে, এবং সে বলেছে যে আমি তো এতগুলো টাকা এই গত 6 বছরে আমি আর্ন করেছি, মানে আমি রেমিটেন্স এনেছি, এর জন্য কি আমি কোনো মানে সরকারি ট্যাক্সের রেয়াত পাবো না? ভদ্রলোক তখন ওনার বড় অফিসারের কাছে চলে গেলেন। বড় অফিসার সমস্ত ফাইলপত্র দেখে বললেন যে যিনি টাকা পাঠিয়েছিলেন উনি আপনার কে হয়? ও বলছে আমার বন্ধু। মিথ্যে কথা বলতে পারতো, আত্মীয় হয় বলতে পারতো, কিন্তু সে বলেনি, কারণ বলার প্রয়োজন নেই। টাকা এসছে, আমার বন্ধু আমার কাছে পাঠিয়েছে, সে বন্ধুই বলেছে। বলো আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু টাকা পাঠিয়েছে। ভাই এই টাকা তো কোনো দিন আপনি এটা দিয়ে তো কোনো রকম কিছু করতে পারবেন না, দেখাতে পারবেন না, এটা আপনাকে ইনকাম দেখাতে হবে। বলো হোয়াট? আমি ফরেন কারেন্সি এনেছি, আমার বন্ধু পাঠিয়েছে না কে পাঠিয়েছে সেটা বড় কথা না। এই টাকাগুলো তো ফরেন কারেন্সি হিসাবে এই 4 বছরে বাংলাদেশে প্রায় কতগুলো টাকা এসছে? 50 লক্ষ টাকার মতো এসছে সব ফরেন কারেন্সিতে। তো এটা আমার বন্ধু পাঠিয়েছে না, ভাই পাঠিয়েছে না, আত্মীয় পাঠিয়েছে, সেটা তো লেখা নেই। টাকা তো আমার নামে এসছে এবং একই ব্যক্তি সবসময় সুইডেন থেকে পাঠাচ্ছে। আপনি এটা কেমন কথা বলছেন যে এটা আমি কোনো রেহাত পাবো না, বা উল্টো আমাকে এখন এটাকে ইনকাম দেখিয়ে ইনকাম ট্যাক্স দিতে হবে? এই হলো বাংলাদেশ। বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধুরা, আমার বন্ধুটি সে 80,000 টাকা ঘুষ দিয়ে
এই মামলাটা নিষ্পত্তি করেছে, কারণ নইলে তার ফাইলটা আটকে গিয়েছিল। এই জিনিসগুলো হয়তো বা বন্ধ হবে এখন বাংলাদেশে, আমি আশা করছি। কারণ এই যে একটা মানে কি বলে এটাকে, সরকারি চালচলনের মধ্যে, সরকারি নিয়মকানুনের মধ্যে যে একটা মানে কুণ্ডলি পাকিয়ে রেখেছে একটা গ্রুপ, এটা কিন্তু সরকার নয়, এটা সরকারের নিয়োজিত মানুষগুলো, সেই ট্যাক্স অফিসের জয়েন্ট কমিশনার বা ট্যাক্স অফিসের কোনো কমিশনার বা ট্যাক্স অফিসের ডিজি বা যেই হোক, ওনারা একটা নিয়ম করে দিয়েছেন। এগুলো কি সংশোধন হবার কথা নয়? আমরা দেশ থেকে টাকা পাঠাবো, আমি যার নামে পাঠাই, আমি আপনার নামে পাঠাই, টাকাটা তো লিগাল, টাকাটা তো ফরেন কারেন্সি হিসাবে আমাদের দেশে ঢুকেছে এবং এটা রেমিটেন্স হিসাবে ঢুকেছে। আপনারা ডলার পেয়েছেন, আমাকে টাকা দিচ্ছেন, আপনি বলছেন আমি যেহেতু আত্মীয় নই এটার কোনো রেয়াত পাওয়া যাবে না। আমি গাছের নিচে আম পড়ে আছে, আম খাচ্ছি, আমার কি খবর নেবার দরকার আছে গাছটির মালিককে? বাংলাদেশে এই নিয়মগুলো পাল্টাতে হবে। নতুন যে সরকার আসবে তাকে এই বেনিয়াদের হাত থেকে আমাদের বাঁচাতে হবে। বেনিয়া বলছে সেই গ্রুপটাকে যারা সেই উচ্চপদস্থ কর্মচারী হিসেবে বসে আছেন। আপনারা জানেন এনবিআরের এক মেম্বার কিছুদিন আগেই টাকমাথা হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। কোত্থেকে গেল? পেলে এত টাকা, বলেন কোত্থেকে পায় এত টাকা? ওর এত হাজার হাজার কোটি টাকা কোথার থেকে আসলো? ওর ছেলে 13 লাখ না 16 লাখ টাকা দিয়ে ছাগল কী করে কিনে? এ আমাদের টাকা ভাই, এ আমাদের টাকা। আমরা এত কষ্ট করে টাকা পাঠাই, টাকা গেছে সরকারিভাবে, সরকারি ব্যাংকে গেছে, বাংলাদেশ গভর্নমেন্ট কাছে গেছে বা বাংলাদেশ ব্যাংকে গেছে। ওখান থেকে আপনারা আমাকে ডলারের পরিবর্তে আমাকে দিয়েছেন বাংলাদেশি টাকা, পাঠিয়েছি আমি আমার বন্ধুর কাছে। আপনি বলছেন যে বন্ধুর টাকা আসলে কোনো দিন এটা লিগালি শো করা যায় না, এটা একটা এক্সট্রা ইনকাম হিসেবে ধরা হয়। এটা কোন ধরনের নিয়ম হইল রে ভাই? আমারে বুঝাইবেন। ও যদি মিথ্যা কথা বলতো যে আমার চাস্তো ভাই, তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু সে মিথ্যা কথা বলে নাই। এই নিয়মগুলো সরাতে হবে, এই নিয়মগুলো ভাঙতে হবে, নইলে আমরা যারা বিদেশে আছি আমরা অনেক ঝামেলা আছি ভাই। আমার টাকা আমি আমার ব্যাংক ইনস্টলমেন্টে পাঠাই, আমি আমার ব্যাংকের ইনস্টলমেন্টে কিন্তু ভায়া ব্যাংক দিতে পারি, কিন্তু ব্যাংক দিতে পারি না এই জন্য যে আমি ভায়া ব্যাংক দিলাম টাকাটা, আমার সেই কাজের লোকের বা আমার হেল্পিং হ্যান্ডের টাকাটা কে গিয়ে পৌঁছাবে তার কাছে, বা আমার ক্লাবে যে মান্থলি সাবস্ক্রিপশন আছে এগুলো কে গিয়ে দিয়ে আসবে? এর জন্য আমি একজনের কাছে টাকা পাঠাতাম, একজনের নামেই এই 8 বছর যাবৎ পাঠিয়ে আসছি। 8 বছরই সব ঠিক ছিল। এর আগে সে এই টাকাগুলো সরকারি ট্যাক্স ফাইলে দেখায়নি। এখন দেখেছি অনেকগুলো টাকা হয়েছে, এখন আমি দেখাই যে আমি এতগুলো টাকা বাংলাদেশ সরকারের কাছে রেমিটেন্স হিসাবে, ডলার হিসাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে লিগালি এনেছি। নিশ্চয়ই আমি কিছু একটা পুরস্কার পাবো। পুরস্কারের বদলে তাকে গুনতে হলো তিরস্কার, বা তাকে দিতে হচ্ছে এখন ফাইন, যে এটা তোমার ইনকাম, এই এত টাকার ইনকাম করেছো, এর উপরে ট্যাক্স দাও। তারপরে অন্যান্য আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে 80,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে সে সুরাহা করে এসছে এবং আমাকে বলেছে, বন্ধু মাপ চাই, আমার নামে আর কোনো টাকা পয়সা পাঠাইও না ভাই, আমার দরকার নেই। আমি ভাবছিলাম এই টাকা দেখাইয়া আমি আরও সরকারের কাছে পুরস্কৃত হবো, আমি আরও তিরস্কৃত হয়েছি, আমার আরও ফাইন দিতেছে, আমার নামে আর টাকা পয়সা পাঠাবো না। এখন বন্ধুরা আমি নিজেও চিন্তিত হয়ে পড়ছি যে আমি নেক্সট টাইম কার নামে টাকা পাঠাবো। আমার তো কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নাই, আমার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নেই, আমার সবাই এখানটাই থাকে। আপনারা জানেন আমি বহুবার বলেছি আমার টাকাটা তো যেতে হবে। আমি না হয় আমার ব্যাংক ইনস্টলমেন্টটা ব্যাংকের মাধ্যমে পাঠালাম, আমার সেই যে হেল্পিং হ্যান্ডগুলো আছে তাদের কাছে কী করে পাঠাবো? এতগুলো টাকা বিকাশ কিন্তু 5,000 টাকার বেশি করা যায় না। তারপর আবার ক্লাবের পেমেন্ট আছে, আমি কোথায় যাব বলেন? এই সমস্যাগুলো যেন পরবর্তী সরকার এসে সমাধান করেন, এই অনুরোধ রইল। প্রয়োজনে আমি আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও আমি কন্টেন্ট তৈরি করব। আমাদের প্রবাসীদের সাহায্য করুন। প্রবাসীরা কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ সরকারের একটা বিরাট শক্তির স্তম্ভ। আপনারা অনেকেই জানেন গার্মেন্টসের পর আমরাই রেমিটেন্স দিয়ে বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছি, তার প্রমাণ আপনারা এবারও পেয়েছেন। মাসের 6 দিনের যে রেমিটেন্স গিয়েছিল তা 60% কম, কারণ কেউ টাকা পাঠায়নি। এখন দেখবেন হু হু করে টাকা পাঠাচ্ছে, দেশের অর্থনীতিতে আরও অগ্রগতি হচ্ছে এবং সেই অগ্রগতিতে আমাদের অনেক দান আছে। আমাদেরকে ঘৃণা করলে হবে না, আমাদেরকে উপেক্ষা করলে হবে না। এয়ারপোর্ট নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলোও বলবো ধীরে ধীরে। আজকে শুধু একটা দুঃখের কথা বললাম, সরকারিভাবে রেমিটেন্স পাঠালাম, পুরস্কৃত হওয়ার জন্য আমার বন্ধুটি হলো তিরস্কৃত। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।